এই প্রবলেমটা আমরা কোনো একটা কনটেক্সটে ডিসকাস করছিলাম একদিন, যে যদি আমার কোনো একটা মনোক্রোম্যাটিক বাল্বের পাওয়ার কনজাম্পশনটা বলে দেওয়া থাকে, কোন একটা ওয়াটেজটা যদি বলে দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমি নাম্বার অফ ফোটনস এমিটেড পার সেকেন্ড এইটাকে বের করে ফেলতে পারি। এইখানে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, একটা মনোক্রোম্যাটিক বাল্ব যার ওয়েভলেন্থটা হচ্ছে 6000 অ্যাংস্ট্রম এবং এর ওয়াটেজটা অ্যারাউন্ড 40 ওয়াট। তো এখান থেকে পার ইউনিট টাইম কতগুলো ফোটন এমিটেড হচ্ছে সেটা কিভাবে ক্যালকুলেট করা যায়, সেটা যেভাবে আমরা ডিসকাস করে এসেছি। পার্টিকুলারলি ফটোইলেকট্রিক এফেক্টটা পড়ার সময় আমরা বলেছিলাম যে তোমার লাইট ইজ বেসিক্যালি কালেকশন অফ ফোটনস, এনার্জি প্যাকেটস। হ্যাঁ, কোন একটা সোর্স থেকে যখন লাইট এমিটেড হচ্ছে, এটা বেসিক্যালি এনার্জি প্যাকেট ফোটন ফর্মে এমিটেড হচ্ছে। কাজেই ইন্টেন্সিটি ইজ সিম্পলি ডিটারমাইন্ড বাই দি নাম্বার অফ ফোটনস এমিটেড পার সেকেন্ড। এখন নাম্বার অফ ফোটনস এমিটেড পার সেকেন্ড যদি এন হয়, এক একটা ফোটন এক একটা এনার্জি প্যাকেটের যদি এইচ কিউ পরিমাণ এনার্জি থাকে, তাহলে কতটা এমিশন হচ্ছে, কতটা এনার্জি এমিটেড হচ্ছে পার ইউনিট টাইম, দ্যাট ইজ এন এইচ নিউ। তাহলে এটাই বেসিক্যালি কি পাওয়ার, এনার্জি এমিটেড পার ইউনিট টাইম, সেটাই পাওয়ার। হ্যাঁ, যদি ধরে নেওয়া যায় যে পুরো 40 ওয়াটটাই আউটপুট প্রডিউস করছে, তাহলে পি ইকালস টু এন এইচ নিউ, সেটাকে নিউটাকে লিখতে পারো অ্যাজ সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা। এবার এখানে তোমার পি ভ্যালুটা বলে দেওয়া রয়েছে, এইচ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইউ নো, সিটা হচ্ছে স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস সেটাও জানো, ল্যামডাটা বলে দেওয়া রয়েছে 6000 অ্যাংস্ট্রম। এই ভ্যালুগুলোকে বসানো, এখান থেকে আমরা নাম্বার অফ ফোটনস এইটাকে বের করে ফেলতে পারবো। এবং এই ভ্যালুটা দেখতে পাচ্ছ রাফলি 10⁻20 পার সেকেন্ড। এবার পরে আরো একটা প্রবলেম আছে, সেটা ফটো ইলেকট্রিক এফেক্ট, যে এটা আমরা পড়ে এসেছি আইনস্টাইনস এক্সপ্লানেশন ফটো ইলেকট্রিক ইকুয়েশন, এইটার উপর বেস করে একটা প্রবলেম। monochromatic radiation at wavelength 300 nanometer is incident on a piece of barium. Barium-এর ওয়ার্ক ফাংশনটা দেওয়া রয়েছে as 2.5 ইলেকট্রন ভোল্ট। So will there be any photoelectric emission? একটা পিস অফ বেরিয়াম রয়েছে, সেই বেরিয়ামের ওয়ার্ক ফাংশন, ফটোইলেকট্রিক ওয়ার্ক ফাংশনটা স্পেসিফাই করা রয়েছে 2.5 ইলেকট্রন ভোল্ট। তো যদি 300 ন্যানোমিটারের কোনো ওয়েভলেন্থ এর উপর ইনসিডেন্ট হয়, তাহলে ফটোইলেকট্রিক এমিশন হবে কিনা, এইটা আমরা তখনই বুঝতে পারবো যদি দেখি যে ইনসিডেন্ট রেডিয়েশন, সেখানে যে এনার্জি প্যাকেট গুলো রয়েছে সেই ফোটন গুলোর এনার্জি কত। So let us calculate the energy of the incident photon, that is h nu h c by lambda. You can convert in the unit of electron volt, জানো কিভাবে কনভার্ট করতে হয়। 1 ev, এটা বলেছিলাম কিনা মনে নেই, 1 ev equals to 1.6 into 10 to the power minus 19 joule. ওকে, 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। কাজেই এইচ ভ্যালুটাকে বসাও, সি ভ্যালুটাকে বসাও, ল্যামডাটাকে বসাও, বসিয়ে এটাকে ইলেকট্রন ভোল্ট ইউনিটে কনভার্ট করো, করলে দেখতে পাবে যে ভ্যালুটা হচ্ছে 4.136 ইলেকট্রন ভোল্ট। তাহলে বুঝতে পারছো যে একটা ইলেকট্রন এমিশনের জন্য যে এনার্জিটা দরকার ইনসিডেন্ট ফোটনের এনার্জি তার থেকে বেশি। তাহলে নিশ্চয়ই দেয়ার উইল বি ফটো ইলেকট্রিক এমিশন। প্রথম কোয়েশ্চেনটার অ্যান্সারটা তাহলে দেওয়া গেল যে দেয়ার উইল বি photoelectric emission. Next it is continuing, if yes, find the maximum kinetic energy of the photoelectron. Here we can apply Einstein's photoelectric equation. What it says, it says basically Ek max equals to h nu minus phi 0. Ek max equals to h nu minus phi 0. h nu টা অলরেডি আমরা ক্যালকুলেট করেছি, phi 0 টা গিভেন, এই দুটো ডিফারেন্স নিয়ে নাও, the value is 1.636 ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে ইলেকট্রন গুলোর যে কাইনেটিক এনার্জি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি এমিটেড ফটো ইলেকট্রনের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হবে 1.636 ইলেকট্রন ভোল্ট। এই ডেটাটা থেকে আমরা স্টপিং পটেনশিয়ালটা ক্যালকুলেট করে ফেলতে পারি। আমরা দেখেছি যে ই ম্যাক্স ইজ সিম্পলি ইকুয়াল টু ই ইনটু ভি জিরো। এবার এই ডেটাটাতে তোমার ইলেকট্রন ভোল্ট ইউনিটে দেওয়া রয়েছে, কাজেই ভি জিরো ভ্যালুটা কত হবে, ভি জিরো ভ্যালুটা হবে 1.636 ভোল্ট। 1.636 ভোল্ট, হ্যাঁ, স্টপিং পটেনশিয়ালটা হচ্ছে 1.636 ভোল্ট। আর আরেকটা জিনিস এখানে ক্যালকুলেট করতে বলা আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দি ফটো ইলেকট্রন। সেটা খুব সহজ, আমরা একদম ক্লাসিক্যাল থিওরি অ্যাপ্লাই করতে পারি। যে ম্যাক্স
kinetic energy maximum value is simply half in Vmax square in being the mass of the electron আর Vmax হচ্ছে maximum velocity of the photoelectrons দিয়ে এবার এই ভ্যালুটাকে যদি এখানে বসিয়ে দাও তাহলে ভ্যালুটা পাবে অ্যারাউন্ড 7.57 into 10 to the power 5 মিটার পার সেকেন্ড এরকম অর্ডারে যেহেতু ভেলোসিটিটা খুব হাই নয় আই মিন এনার্জি অফ দি ফটো ইলেকট্রন খুব হাই নয় ইলেকট্রন ভোল্ট অর্ডারের এক্ষেত্রে কিন্তু আমাদের রিলেটিভিস্টিক অ্যাপ্রোচ ফলো করার দরকার নেই যেখানে আমরা দেখবো যে কিলো ইলেকট্রন ভোল্ট সেভারেল কিলো ইলেকট্রন ভোল্ট বা মেগা ইলেকট্রন ভোল্ট অর্ডারে চলে গেছে সেক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন গুলোকে রিলেটিভিস্টিক ফ্রেমওয়ার্কে করতে হয় সেটা আমরা যখন ওই ওয়েভ ম্যাটার ডুয়ালিটি এই টপিকটা পড়বো সেখানে দেখবো যতক্ষণ পর্যন্ত আমরা এই ফটো ইলেকট্রিক এফেক্টটাকে স্টাডি করছি এখানে এই ইলেকট্রনের যে ডায়নামিক্স সেটা পুরোপুরি ক্লাসিক্যাল মেকানিক্স এর অ্যাপ্রোচেই ক্যালকুলেট করতে পারো ঠিক আছে বলো কোনো প্রশ্ন থাকলে ফলো করতে পারছো তাই তো যাই পরের পরের স্লাইডে যাই হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে আমি হেডফোনটা কানে দিয়ে রেখেছিলাম কিন্তু দেখলাম যে এই জ্যাকটাই যোগ করা হয়নি ল্যাপটপে anyway, let us now discuss another effect that is Compton effect. What is Compton effect? It is basically a phenomenon of scattering of high energy electromagnetic radiation like X-ray or gamma ray with free or loosely bound electron. কোন একটা সাবস্ট্যান্সের মধ্যে যদি ফ্রি ইলেকট্রন বা লুজলি বাউন্ড ইলেকট্রন থাকে সেই সাবস্ট্যান্সের উপর এক্স-রে বা গামা রে ফেললে সেই এক্স-রে বা গামা রে স্ক্যাটার্ড হয় by those free or loosely bound electrons. এই যে ফেনোমেননটা স্ক্যাটারিং অফ হাই এনার্জি রেডিয়েশন লাইক এক্স-রে or gamma ray with free or loosely bound electron এই ফেনোমেননটাকে আমরা অ্যাকর্ডিং টু দি ডিসকভারার আর্থার কম্পটন এফেক্ট বলে থাকি কম্পটনের নাম অনুযায়ী এই এফেক্টের নামকরণ করা হয়েছে অ্যাজ কম্পটন এফেক্ট ওকে এখানে এফেক্টটাকে বা ফেনোমেননটাকে স্কিমেটিক্যালি দেখানো হয়েছে দেখো on left we have an x-ray source এখানে কোন একটা x-ray সোর্স রয়েছে এখান থেকে এক্স-রেটা ইনসিডেন্ট হচ্ছে অন সাম স্ক্যাটারার সে কার্বন ব্লক বা প্যারাফিন ব্লকের উপর ইনসিডেন্ট হলো ওকে এখন এবার এই যে রেডিয়েশন মানে স্ক্যাটারিং তো এমনিতে বিভিন্ন ডিরেকশনে হয় যখন তোমার কোনো একটা সাবস্ট্যান্সের উপর রেডিয়েশন এসে পড়ে স্ক্যাটারিং হ্যাপেন্স ইন এনি ডিরেকশন আমরা কোনো একটা পার্টিকুলার ডিরেকশন সে ফাই ডিরেকশনে স্ক্যাটার্ড রেডিয়েশনটাকে অবজার্ভ করছি একটা পার্টিকুলার ডিরেকশনে এই স্ক্যাটার্ড রেডিয়েশনটাকে অবজার্ভ করছি সেই ডিরেকশনটাকে ডিসাইড করা হয়েছে বিভিন্ন রকম ভাবে একটা পার্টিকুলার ডিরেকশনে যদি বিমটাকে আমাদের নিতে হয় স্ক্যাটার্ড বিমটাকে একটা পার্টিকুলার ডিরেকশনে যদি স্টাডি করতে চাই তাহলে আমাদের কতগুলো কলিমেটিং স্লিট থাকতে হবে হ্যাঁ এরকম কলিমেটিং স্লিট দিয়ে একটা পার্টিকুলার ডিরেকশনে যে স্ক্যাটার রেডিয়েশনটা আছে সেটাকে স্টাডি করা হচ্ছে উইথ দি হেল্প অফ এ ক্রিস্টাল উই ক্যান স্টাডি দি ওয়েভলেন্থ অফ দি স্ক্যাটার্ড রেডিয়েশন সেটাও ইনফ্যাক্ট পরে যখন সলিড স্টেট ফিজিক্স পড়বে সেখানে এইটা জানবে ক্রিস্টালোগ্রাফিক টেকনিক টা কি এক্স রে ডিফ্র্যাকশন টেকনিক বলা হয় এটাকে তো এই এক্স রেডিয়েশনের যে ওয়েভলেন্থ মেজার করে ফেলতে পারি বাই দিস টেকনিক এরকম একটা ক্রিস্টাল সে নিকেল ক্রিস্টাল নেওয়া হলো যে নিকেল ক্রিস্টালের আমি ল্যাটিস সেপারেশন ল্যাটিস কনস্ট্যান্ট এইটা জানি সেই রকম ভাবে এটাকে মেজার করে ফেলা যায় হ্যাঁ আমি অত কথার মধ্যে যাচ্ছি না সোজা কথায় জিনিসটাকে এরকম ভাবে বলতে চাইছি যে একটা মনোক্রোম্যাটিক এক্স রে একটা ইনসিডেন্ট হলো হ্যাঁ কোনো একটা মনোক্রোম্যাটিক এক্স রে একটা স্ক্যাটারের উপর ইনসিডেন্ট হলো বিভিন্ন অ্যাঙ্গেলে স্ক্যাটারিং হচ্ছে আমরা একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড রেডিয়েশনের ওয়েভলেন্থটা কত সেইটাকে মাপছি ঠিক একই রকম ভাবে আরো একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড রেডিয়েশনটা কত হয় সেটাকেও মাপতে পারি এখানে জিনিসটাকে বোঝানো রয়েছে এই এই যে কম্পন এফেক্ট এই যে স্ক্যাটারিং ফেনোমেননটা এই স্ক্যাটারিং ফেনোমেননটা
কিন্তু ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায় না, পার্টিকুলারলি শর্ট ওয়েভলেন্থে যে স্ক্যাটারিং, সেইটাকে ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে এক্সপ্লেন করা সম্ভব হয় না। এই স্ক্যাটার্ড রেডিয়েশনের ওয়েভলেন্থটাকে যদি আমরা মাপি, সেই ওয়েভলেন্থটা মানে এই যে ওয়েভলেন্থ শিফট হচ্ছে একটা স্ক্যাটারিং অ্যাঙ্গেলের জন্য, ওয়েভলেন্থের শিফট হচ্ছে, সেই শিফটটাকে ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায় না। কিন্তু এটা এই কোয়ান্টাম থিওরি দিয়ে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা যায়। এখানে ডান দিকে যে ছবিটা দেখানো হয়েছে সেটা বেসিক্যালি এই কোয়ান্টাম থিওরি দিয়েই যে ছবিটা স্কিমেটিকটা সেইটাকে বোঝানো হয়েছে। ধরো এইখানে কোন একটা লুজলি বাউন্ড ইলেকট্রন রয়েছে, একটা ফ্রি ইলেকট্রন বা লুজলি বাউন্ড ইলেকট্রন রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ যার উপরে কোন একটা রেডিয়েশন এসে পড়ছে, কোন একটা ফোটন এসে পড়ছে, যে ফোটনের এনার্জিটা হচ্ছে এইচ নিউ এবং মোমেন্টামটা হচ্ছে এইচ নিউ বাই সি। তো ন্যাচারালি দেয়ার উইল বি সাম এনার্জি ট্রান্সফার, কিছু এনার্জি ট্রান্সফার হবে। ফোটনটা, ইনসিডেন্ট ফোটনটা কিছু এনার্জি লুজ করবে, ফোটনটা কিছু এনার্জি লুজ করবে, আর এই যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা কিছু পরিমাণ এনার্জি গেইন করবে। অ্যাজ এ কনসিকোয়েন্স ফোটনটা কোন একটা পার্টিকুলার ডিরেকশনে, সে ফাই ডিরেকশনে স্ক্যাটার্ড হলো, যার এনার্জিটা এইচ নিউ প্রাইম এবং মোমেন্টামটা হচ্ছে এইচ নিউ প্রাইম বাই সি। আর ইলেকট্রনটা আরেকটা অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড হলো উইথ সাম এনার্জি, সেটা আমরা পরে আসছি। ফেনোমেননটা হচ্ছে এইটা আর কি, যে কোনো একটা এক্স রেডিয়েশন যখন স্ক্যাটারারের উপর এসে পড়ছে, এখানে বেসিক্যালি একটা ফোটন, তোমার একটা ফ্রি ইলেকট্রন বা লুজলি বাউন্ড ইলেকট্রন তারা স্ক্যাটার হচ্ছে। এবার প্রসেসটা তো র্যান্ডম। তুমি যখন এক্স রেডিয়েশন ফেলছো, বেসিক্যালি ইউ আর allowing a large number of photons to get scattered by large number of free electrons. কাজে ডিফারেন্ট ডিরেকশনে আমরা এই স্ক্যাটার্ড ফোটন গুলোকে পাবো। অর্থাৎ এই শুধুমাত্র ফাই ডিরেকশনে নয়, ফাইটার যে কোনো ভ্যালুর জন্যই কিন্তু আমরা স্ক্যাটার্ড রেডিয়েশন পাবো। ডিফারেন্ট অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং, এই ফাইটাকে স্ক্যাটারিং অ্যাঙ্গেল বলা হয়। ডিফারেন্ট অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং এ যদি আমরা ওয়েভলেন্থ গুলোকে অবজার্ভ করি, তাহলে এইরকম ধরনের একটা ক্যারেক্টারিস্টিক্স পাওয়া যায়। যদি 0 ডিগ্রিতে অবজার্ভ করা হতো, 0 ডিগ্রিতে যদি আমরা অবজার্ভ করতাম এবং ইন্টেন্সিটি ভার্সাস ওয়েভলেন্থ প্লট ড্র করতাম, তাহলে এইরকম ধরনের একটা প্রোফাইল পাওয়া যেত। এখান থেকে বুঝতে পারছো যে বেসিক্যালি একটাই ওয়েভলেন্থ রয়েছে। at angle 0 degree there is no quantum shift, there is no wavelength shift। এবার আরো একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল এখানে দেখতে পাচ্ছ, সেই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি স্ক্যাটার্ড রেডিয়েশনটাকে অবজার্ভ করতাম, তাহলে কি হতো? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড রেডিয়েশনটাকে অবজার্ভ করলে এরকম ধরনের দুটো পিক পেতাম। সরি, এরকম দুটো পিক পেতাম, অর্থাৎ দুটো ওয়েভলেন্থ পেতাম। হ্যাঁ, বেসিক্যালি দুটো ওয়েভলেন্থ পেতাম, একটা কম্পাউন্ড শিফট পেতাম। একটা ওয়েভলেন্থ, এখানে যে ওয়েভলেন্থটা দেখছো সেই ওয়েভলেন্থটা এইখানেও রয়েছে। এই ওয়েভলেন্থটা বেসিক্যালি ইনসিডেন্ট যে রে তার ওয়েভলেন্থের সাথে সমান, এটাকে আমরা প্যারেন্ট ওয়েভলেন্থ বলি। আরেকটা কি দেখতে পাচ্ছ, আরেকটা হায়ার সাইডে ওয়েভলেন্থ, আরেকটা হায়ার ওয়েভলেন্থের স্পেকট্রাম পাওয়া যাচ্ছে। তো এই দুটো ওয়েভলেন্থের মধ্যে একটা চেঞ্জ আছে, যেটাকে আমরা বা শিফট রয়েছে, যেটাকে কম্পাউন্ড শিফট বলা হয়। এবার আরো একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখো, সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখো। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছ এই ল্যামডা জিরো ইনসিডেন্ট রেডিয়েশনের যে ওয়েভলেন্থ সেইটা আছে, তার পাশাপাশি আরো একটা লার্জার ভ্যালু ওয়েভলেন্থ 90 ডিগ্রিতে আমরা অবজার্ভ করবো। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কম্পাউন্ডশিপটা আরো বাড়ছে, এক্ষেত্রে দেখো কম্পাউন্ডশিপটা আরো বাড়ছে। আর যদি আমরা আরো একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল, আরো হায়ার অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং সে 135 ডিগ্রিতে অবজার্ভ করি, সেক্ষেত্রে দেখতে পাবো একই রকম ভাবে দুটো লাইন রয়েছে, একটা পেরেন্ট লাইন আর আরেকটাকে বলা হয় স্টোকস লাইন। কিন্তু হায়ার ওয়েভলেন্থের লাইনটা, সেটাকে বেসিক্যালি স্টোকস লাইন বলা হয়। তো পেরেন্ট লাইনের পাশাপাশি স্টোকস লাইনসও রয়েছে, এবং এদের মধ্যে সেপারেশনটা আগে যে 90 ডিগ্রিতে সেপারেশন ছিল তার থেকেও বড়। অর্থাৎ কম্পাসিংটা যত আমরা হায়ার অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং এ অবজার্ভ করছি, সেইটা তত বাড়তে থাকছে, কম্পাসিংটা তত বাড়তে থাকছে। আর সমস্ত ক্ষেত্রে এই পেরেন্ট লাইনটা কিন্তু অ্যাসোসিয়েটেড, সমস্ত ক্ষেত্রে পেরেন্ট লাইন ল্যামডা জিরো এইটা অ্যাসোসিয়েটেড। ফিচারটা বোঝা গেছে, ফেনোমেননটা কি সেটা বোঝা গেছে, কম্পাউন্ড ইফেক্ট ফেনোমেননটা কি সেটা বুঝতে পেরেছো?
স্যার এখানে আমরা ক্রিস্টাল রাখলাম কেন? এটা তো সেটা হচ্ছে ডিরেক্ট। সেটা সেটা একটা এক্সপেরিমেন্টাল টেকনিক ওয়েভলেন্থটাকে মাপার জন্য। হ্যাঁ, এক্স রে ওয়েভলেন্থকে প্রিসাইসলি মাপার জন্য এরকম ক্রিস্টালোগ্রাফিক টেকনিক ফলো করা হয়। আচ্ছা স্যার। তুমি ওয়েভলেন্থ মেজারমেন্টের তোমরা ওয়েভলেন্থ মেজারমেন্টের কোনো টেকনিক জানো? ওয়েভলেন্থ মেজারমেন্টের কোনো টেকনিক তোমরা জানো? How to measure the wavelength of an electromagnetic wave? কোনো স্যার, কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ওয়েভলেন্থ কি করে মাপা হয়? দেখি, এত এক্সপেরিমেন্ট করে এসেছো, মনে করছে না একটাও? স্যার ওই যে 2D sin থিটা ইকুয়ালস টু n ল্যামডা ওই ফর্মুলাটা কি? ইয়ার ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করে হ্যাঁ এলে, গ্রেটিং এর এক্সপেরিমেন্ট করে এলে, নিউটনস রিং এক্সপেরিমেন্ট করে এলে, ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করে এলে, তারপরে কিন্তু বেরোচ্ছে সেটা না তো তো। রেডিয়েশন না। বলো বলো। মানে স্যার সেটা তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন না। মানে ও হ্যাঁ, না 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 না, ঠিক আছে স্যার, আমি একটু গুলিয়ে ফেলেছিলাম, মানে এক্স রে দেখে ভয় পেয়ে গেছি। তারপর স্যার বলছি, এক্সরে দেখো নি, এক্সরে দেখতে পাবে না, এক্সরে হ্যাঁ হ্যাঁ দেখা যায় না। হ্যাঁ, ওই জন্য একটু ঘাবড়েছি। যাই হোক, মানে কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা যে কোনো ওয়েভেরই যদি ওয়েভলেন্থ ডিটারমাইন করতে হয়, উই হ্যাভ টু থিঙ্ক অফ অ্যান ইন্টারফারেন্স অর ডিফ্লেকশন টাইপ এক্সপেরিমেন্ট। তো এই ডিফ্লেকশন যদি দেখতে চাও, ডিফ্লেকশন দেখলে স্লিট গুলোর উইথটা কেমন হতে হবে, স্লিটের উইথ বা ওপেক স্পেস উইথ, এইগুলো তো তোমার কম্পারেবল টু দা ওয়েভলেন্থ অফ লাইট হতে হবে, তাই না? যদি ডিফ্লেকশন টাইপ এক্সপেরিমেন্টের কথা ভাবো, যে স্লিট ইউজ করছো তার উইথটা শুড বি কম্পারেবল টু দি ওয়েভলেন্থ অফ লাইট। আমরা যে জানালার রডের মধ্যে দিয়ে যে আলো আসছে সেখানে তো ডিফ্লেকশন দেখতে পাবো না। বা যদি কিছু প্যাটার্ন থেকেও থাকে সেটা থেকে ফেথফুল মেজারমেন্ট কিছু নেওয়া সম্ভব না। তো এখন যদি তুমি এক্স রে কথা বলো, এক্স রে ওয়েভলেন্থ কেমন হয়? এক্স রে ওয়েভলেন্থ টিপিক্যালি 1 অ্যাংস্ট্রম। এক্স রে ওয়েভলেন্থটা টিপিক্যালি 1 অ্যাংস্ট্রম বা তার থেকে ছোট। কাজেই 1 অ্যাংস্ট্রম হায়ার ভিজিবল লাইটের ওয়েভলেন্থ কত? 6000 অ্যাংস্ট্রম। 6000 অ্যাংস্ট্রম, তো তুমি 6000 অ্যাংস্ট্রম ওয়েভলেন্থকে মেজার করার জন্য যে স্লিট গুলো ইউজ করছো দেখেছো, তার সেই স্লিটের ডাইমেনশন কেমন হয়? টিপিক্যালি 1 মিলিমিটার বা তার থেকে ছোট। সুতরাং 1 অ্যাংস্ট্রমে যদি এ করতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি স্লিট কি ইউজ করবে? ন্যাচারালি এই ধরনের এক্সপেরিমেন্ট, এরকম আমরা যে এক্সপেরিমেন্ট গুলোর সাথে পরিচিত সেই ধরনের এক্সপেরিমেন্ট দিয়ে, সেই টেকনোলজিটা দিয়ে আমরা এক্স রে ওয়েভলেন্থকে মেজার করতে পারবো না। কিন্তু একটা ক্রিস্টাল যদি ইউজ করা হয়, ক্রিস্টালের মধ্যে যে অ্যাটম গুলো থাকে সেই অ্যাটম গুলোর মধ্যে না একটা পিরিয়ডিসিটি এক্সিস্ট করে। একটা অ্যাটম থেকে সার্টেন ডিস্টেন্সে আরো একটা অ্যাটম, সেখান থেকে একই রকম ডিস্টেন্সে আরো একটা অ্যাটম, এরকম থ্রি ডাইমেনশনে একটা পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট এক্সিস্ট করে। তো দুটো অ্যাটমের মধ্যে যে সেপারেশন, সেই সেপারেশনটা টিপিক্যালি তোমার এরকম ফিউ অ্যাংস্ট্রম অর্ডারের হয়। কাজেই এরকম ক্রিস্টালের মধ্যে যদি এক্স রেডিয়েশন আমরা ফেলি, তাহলে এই অ্যাটম গুলো ওপেক স্পেস হিসাবে কাজ করবে, অবস্টাকেল হিসাবে কাজ করবে। আর অ্যাটম গুলোর মধ্যে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেইটা বেসিক্যালি তোমার স্লিট হিসাবে কাজ করবে। অর্থাৎ ক্রিস্টালের মধ্যেও কিন্তু আমরা এরকম ডিফ্লেকশন টাইপ এক্সপেরিমেন্টের কথা ভাবতে পারি। তবে সেই এক্সপেরিমেন্টটা করতে গেলে আমাদের এক্স রে দিয়েই করতে হবে। এই টেকনিকটাকে এক্স রে ক্রিস্টালোগ্রাফিক টেকনিক বলা হয়। তো সাধারণভাবে এক্স রে নোন ওয়েভলেন্থ নোন এক্স রে ইউজ করে নোন ওয়েভলেন্থ ইউজ করে ক্রিস্টালকে স্টাডি করা হয়। অল্টারনেটিভলি আমার একটা ক্রিস্টালকে যদি স্ট্যান্ডার্ডাইজ করা থাকে, তাহলে সেটা দিয়ে আমি ইনসিডেন্ট ওয়েভলেন্থ, ক্রিস্টালের উপর যে ওয়েভলেন্থটা পড়ছে সেটাকে আমি ডিটারমাইন করতে পারবো। এখানে ঠিক সেই ধরনের একটা এক্সপেরিমেন্টের কথাই ছবিতে দেখানো হয়েছে। এই ক্রিস্টালের উপর যে ওয়েভলেন্থটা পড়ছে সেটাকে আমরা ডিটারমাইন করে ফেলতে পারছি। সোজা কথায় একটা স্ক্যাটারার আছে, সেখানে কোন একটা নোন ওয়েভলেন্থের রেডিয়েশনকে ফেলা হলো, ডিফারেন্ট অ্যাঙ্গেলে
যে রেডিয়েশন গুলো যাচ্ছে, যে স্ক্যাটার্ড রেডিয়েশন গুলো, সেইগুলোর ওয়েভলেন্থকে আমরা মেজার করছি উইথ সাম স্কিলড এক্সপেরিমেন্ট। ওকে, তারপর আর কোনো কোয়েশ্চেন? কম্পাউন্ড এফেক্টের যে ফিচার গুলো বললাম। স্যার ল্যামডা নটটা কি স্যার ইনসিডেন্ট রেডিয়েশনের ওয়েভলেন্থ? বললাম সেই ল্যামডা নট যেটা স্যার, সেটা তো বললাম, এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভলেন্থ, পেরেন্ট ওয়েভলেন্থ বললাম না, অনেকবার বললাম। আচ্ছা আর আর কোনো কোয়েশ্চেন? ঠিক আছে, গ্রাফটা থেকে তাহলে এটা পরিষ্কার বুঝতে পারছো যে যত আমরা হায়ার অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং এ মেজার করছি, এই কম্পাউন্ডশিপটা তত বাড়তে থাকছে। হ্যাঁ, এটাকে আমরা এবার এক্সপ্লেন করার চেষ্টা করব এই কোয়ান্টাম থিওরি দিয়ে। অ্যাজিউমিং দি ইনসিডেন্ট রেডিয়েশন টু কাম ইন দি ফর্ম অফ এনার্জি প্যাকেটস ফোটনস, আমরা এই কম্পাউন্ড এফেক্টটাকে এক্সপ্লেন করব। এখানে এটা বেসিক্যালি ওই বইটা থেকে নেওয়া। আমি অ্যাকচুয়ালি পড়ানোর সময় বোর্ড ওয়ার্ক করি, কিন্তু এখানে তো আর বোর্ড ওয়ার্ক করার সেরকম প্রভিশন নেই। একটু দেখো, জাস্ট আমরা এখানে বেসিক্যালি দুটো কনজারভেশন ল অ্যাপ্লাই করব। হ্যাঁ, দুটো কনজারভেশন ল অ্যাপ্লাই করে স্ক্যাটার্ড রেডিয়েশনের যে ওয়েভলেন্থ বা ফ্রিকোয়েন্সি সেইটাকে ডিটারমাইন করব। হ্যাঁ, উদ্দেশ্যটা হচ্ছে স্ক্যাটার্ড রেডিয়েশনের ওয়েভলেন্থ বা এনার্জিটাকে ডিটারমাইন করা। এখানে যেটা বলা হচ্ছে যে ইনসিডেন্ট ফোটনের এনার্জিটা সাম এইচ নিউ, আর স্ক্যাটার্ড ফোটনের যে এনার্জি সেইটা হচ্ছে এইচ নিউ প্রাইম। ক্লিয়ার? যদি এনার্জি কনজারভেশন অ্যাপ্লাই করো, ধরে নাও ইলেকট্রনটা সাম কাইনেটিক এনার্জি টিই গেইন করেছে। ইলেকট্রন যে কাইনেটিক এনার্জিটা গেইন করেছে সেটা হচ্ছে সাম টিই। এইখানে ফোটনটা যে অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড হয়েছে সেইটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করেছি, আর ইলেকট্রনটা যে অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড হয়েছে সেটাকে আমরা থিটা দিয়ে ডিনোট করেছি। বেশিরভাগ বইতেই এই সিম্বল গুলো ইন্টারচেঞ্জ থাকে। বেশিরভাগ বইতেই ফোটন স্ক্যাটারিং অ্যাঙ্গেলটাকে থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, ইলেকট্রন স্ক্যাটারিং অ্যাঙ্গেলটাকে ফাই দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। যাই হোক, সিম্বলে কিছু যায় আসে না, তোমার পছন্দ মতো যে কোনো একটা সিম্বল ফলো করতে পারো। আমার ক্ষেত্রে এটাই সুবিধা হয়েছে, আমি ওই এস এম ঘোষালটা ধরেই করি সেই জন্য। তো এটাই ছবিটা পরিষ্কার। যদি আমরা এনার্জি কনজারভেশন অ্যাপ্লাই করি, কি লিখতে পারি দেখো। ধরে নেওয়া যাক যে ইলেকট্রনটা রেস্টে রয়েছে। হ্যাঁ, ইলেকট্রনটা ইনিশিয়ালি রেস্টে আছে। এবার তাহলে বিফোর দি স্ক্যাটারিং টোটাল এনার্জিটা কত? বিফোর দি স্ক্যাটারিং টোটাল এনার্জি হচ্ছে এইচ নিউ। আফটার দি স্ক্যাটারিং টোটাল এনার্জিটা কত? আফটার দি স্ক্যাটারিং ফোটন এনার্জিটা হচ্ছে এইচ নিউ প্রাইম, আর ইলেকট্রনের এনার্জিটা হচ্ছে টিই। তাহলে বাই ইউজিং দি ল অফ কনজারভেশন অফ এনার্জি উই হ্যাভ দিস ইকুয়েশন এইচ নিউ সমান এইচ নিউ প্রাইম প্লাস টিই। ওকে, এইচ নিউ প্রাইমটা যেমন ছিল রইলো, টিই কাইনেটিক এনার্জি অফ দি ইলেকট্রন, সেটাকে কিভাবে লেখা যায়? এটা এখানে একটা না রিলেটিভিস্টিক এ ফর্মুলাকে ইউজ করা হয়েছে। নন রিলেটিভিস্টিক অ্যাপ্রোচেও ক্যালকুলেট করা যায়, সেক্ষেত্রে কিন্তু ফর্মুলাটা ডিফারেন্ট হবে। আমি একটা প্রবলেম হিসাবে তোমাদের দিয়েছি, প্রবলেম সেটে দেখবে এটা মেনলি এস এন ঘোষালের বই থেকেই নেওয়া প্রবলেমটা, যে যদি আমরা নন রিলেটিভিস্টিক অ্যাপ্রোচে ক্যালকুলেশনটা করতাম তাহলে কম্পাউন্ডশিপ কত হতো। ফর দি টাইম বিং ওই জিনিসটা আমরা ভুলে যাই। লেট আস ট্রিট দি ডায়নামিক্স অফ দি ইলেকট্রন ইন রিলেটিভিস্টিক অ্যাপ্রোচ। রিলেটিভিস্টিক অ্যাপ্রোচে যদি এই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি যে কোনো পার্টিকেলের কাইনেটিক এনার্জিতে লেখা হয়, সেইটাকে এইরকম ভাবে লিখতে হয়। হ্যাঁ, এমসি স্কোয়ার এইটাকে টোটাল এনার্জি বলা হয়, আর m0c² এইটাকে বেসিক্যালি রেস্ট মাস এনার্জি বলা হয়। কাইনেটিক এনার্জি ইজ গিভেন বাই টোটাল এনার্জি mc² মাইনাস m0c²। m0টা হচ্ছে রেস্ট মাস। কোন একটা পার্টিকেল যদি রেস্টে থাকে তার মাসটা m0, when it is in motion এর মাসটা কিন্তু m0 থেকে হায়ার। অ্যাকর্ডিং টু দি special theory of relativity, a moving particle has higher mass, heavier mass. কোন একটা পার্টিকেল যদি মুভ করে তার মাসটা হেভিয়ার, when it is at rest এর মাসটা যদি m0 হয়, in motion মাসটা m, where m is greater than m0। তো টোটাল এনার্জি ইজ mc², পার্টিকেলটার ইলেকট্রনটার টোটাল এনার্জি mc², আর m0c² এইটাকে রেস্ট মাস এনার্জি বলা হয়। এই যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটাই কাইনেটিক এনার্জির সাথে সমান। তাহলে ইউজিং দি কনজারভেশন অফ এনার্জি আমরা ফার্স্ট ইকুয়েশনটাকে রিরাইট করতে পারলাম। হ্যাঁ,
এইচ নিউ সমান এইচ নিউ প্রাইম প্লাস এমসি স্কোয়ার মাইনাস এম জিরো সি স্কোয়ার, এইটা একটা ইকুয়েশন। এবার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম এইটাকে অ্যাপ্লাই করো, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন এইটাকে যদি অ্যাপ্লাই করো, দেখো আমরা আগেই বলেছি যে ফোটনের মোমেন্টাম কত হয়, একটা ফোটনের এনার্জি যদি এইচ নিউ হয় তাহলে তার মোমেন্টাম হয় এইচ নিউ বাই সি, ঠিক আছে? তাহলে ইনসিডেন্ট ফোটনের মোমেন্টামটা হচ্ছে এইচ নিউ বাই সি, হোয়ার এজ স্ক্যাটার্ড ফোটনের মোমেন্টামটা কত, এইচ নিউ বাই এইচ নিউ প্রাইম বাই সি। আর ইলেকট্রনের মাস এম, ভেলোসিটি ভি হলে ইলেকট্রনের মোমেন্টামটা হচ্ছে এম ভি। এবার এই ডায়াগ্রামে তুমি মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করো অ্যালং দি লাইন অফ ইম্প্যাক্ট। অ্যালং দি লাইন অফ ইম্প্যাক্ট ইনিশিয়াল মোমেন্টামটা কত, ইনসিডেন্ট ফোটনের যে মোমেন্টাম এইচ নিউ বাই সি এইটার সাথে সমান। আর আফটার দি স্ক্যাটারিং অ্যালং দি লাইন অফ ইম্প্যাক্ট টোটাল মোমেন্টাম কত, এইচ নিউ প্রাইম বাই সি এর কোসাইন কম্পোনেন্ট, তো এইচ নিউ প্রাইম বাই সি ইন্টু কস ফাই। আর এই ইলেকট্রনের যে মোমেন্টাম এমভি তার কোসাইন কম্পোনেন্ট, সো এমভি ইন্টু কস থিটা। তো অ্যালং দি লাইন অফ ইম্প্যাক্ট অ্যালং এক্স অ্যাক্সিস আমরা যদি লিনিয়ার মোমেন্টাম কনজারভেশনটা অ্যাপ্লাই করি, উই উইল হ্যাভ ইকুয়েশন নাম্বার 2। একদম একই রকম ভাবে ইউ অ্যাপ্লাই দি প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অ্যালং ওয়াই অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দি লাইন অফ ইম্প্যাক্ট। যদি অ্যাপ্লাই করো, দেখো বিফোর দি স্ক্যাটারিং দেয়ার ওয়াজ নো লিনিয়ার মোমেন্টাম অ্যালং ওয়াই ডিরেকশন, but after the scattering linear momentum of the photon along y axis কত, সাইন কম্পোনেন্ট h nu prime by c into sin phi। আর ইলেকট্রনের মোমেন্টাম কম্পোনেন্টটা কত, mv sin থিটা, দুটো রিলেটিভলি অপোজিট ডিরেকশনে, সেই জন্য আমরা এখানে মাইনাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে 2 নাম্বার আর 3 নাম্বার এই দুটো ইকুয়েশনকে পেয়েছি বাই অ্যাপ্লাইং দি কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম প্রিন্সিপাল, আর 1 নাম্বার ইকুয়েশনটাকে পেয়েছি বাই অ্যাপ্লাইং দি প্রিন্সিপাল অফ এনার্জি কনজারভেশন। হয়েছে? এই হচ্ছে তিনটে পেরেন্ট ইকুয়েশন। এই তিনটি ইকুয়েশন নিয়ে বাকি কাজটা অ্যালজেব্রিক, হ্যাঁ পুরোপুরি অ্যালজেব্রিক্যালি আমাদেরকে প্রসিড করতে হবে, করে নিউ প্রাইমটাকে বের করতে হবে, অ্যাজ ফাংশন অফ নিউ অ্যান্ড থিটা, ইনসিডেন্ট ফোটন নিউ অ্যান্ড ফাই, হ্যাঁ অ্যাজ ফাংশন অফ দি ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট রেডিয়েশন, আর তোমার ফাই অ্যাঙ্গেল অফ ফোটন স্ক্যাটারিং, এই দুটোর ফাংশন হিসাবে রিপ্রেজেন্ট করতে হবে। বা ল্যামডা প্রাইম ওয়েভলেন্থ অফ দি স্ক্যাটার্ড ফোটন, এইটাকে আমরা রিপ্রেজেন্ট করব অ্যাজ এ ফাংশন অফ ওয়েভলেন্থ অফ দি ইনসিডেন্ট ফোটন আর অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং অফ দি ফোটন, এইটা টার্মে রিপ্রেজেন্ট করবো। সোজা কথায় ল্যামডা জিরো আর ফাই এর টার্মে রিপ্রেজেন্ট করবো। তো দেখো এবার অ্যালজেব্রিক্যালি কিভাবে প্রসিড করা যায়। 2 নাম্বার ইকুয়েশনটাকে রিরাইট করো। 2 নাম্বার ইকুয়েশনে যদি শুধুমাত্র এমভি কস থিটা লিখতে, এমভি কস থিটাটা যদি লিখতে তাহলে কিভাবে লেখা যেতে পারতো, এইচ নিউ বাই সি মাইনাস এইচ নিউ প্রাইম বাই সি ইন্টু কস ফাই। আর 3 নাম্বার ইকুয়েশন থেকে এমভি সাইন থিটা যদি লিখতাম, এমভি সাইন থিটাটাকে লিখতে পারতাম অ্যাজ এইচ নিউ প্রাইম বাই সি ইন্টু সাইন ফাই। এবার এই ইকুয়েশনটা স্কোয়ার করে যোগ করে দাও। যদি স্কোয়ার করে যোগ করো তাহলে বাম দিকে কি হবে, এম স্কোয়ার ভি স্কোয়ার, ডান দিকটাতে কি হবে, এইটা স্কোয়ার এইচ নিউ বাই সি হোল স্কোয়ার, তারপর এইচ নিউ প্রাইম বাই সি হোল স্কোয়ার কস স্কোয়ার ফাই, এইচ নিউ প্রাইম বাই সি সাইন স্কোয়ার ফাই, দুটোকে সাম করলে এইচ নিউ প্রাইম বাই সি হোল স্কোয়ার। আর আরেকটা কি হবে, এই ইকুয়েশনটা থেকে ওই প্রোডাক্ট টার্মটা থাকবে 2ab cos 2ab এই পার্টটা থাকবে, কাজেই 2h স্কোয়ার নিউ নিউ প্রাইম বাই সি স্কোয়ার ইন্টু কস ফাই, এই জিনিসটা পাওয়া যাবে। ওকে, একই রকম ভাবে 1 নাম্বার ইকুয়েশনটা থেকে যদি আসতাম, 1 নাম্বার ইকুয়েশনে জাস্ট এমসি স্কোয়ারটাকে যদি লেখা হতো তাহলে এরকম ভাবে লিখতে পারতাম এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম প্লাস এম জিরো সি স্কোয়ার, একটা সি দিয়ে যদি ভাগ করে দেওয়া হয় বোথ সাইডে তাহলে এরকম ভাবে লেখা যেত। এবার এই যে ইকুয়েশনটা, এই লাস্ট ইকুয়েশনটা স্কোয়ার নিয়ে নাও। লাস্ট ইকুয়েশনটা স্কোয়ার নিলে কি হবে, এম স্কোয়ার সি স্কোয়ার, ডান দিকে কি পাবো, এইচ নিউ বাই সি হোল স্কোয়ার, এইচ নিউ প্রাইম বাই সি হোল স্কোয়ার প্লাস এম জিরো স্কোয়ার সি স্কোয়ার। এবার তোমার ওই প্রোডাক্ট টার্মগুলো 2ab 2bc 2ca করলে যেটা হয় সেটাই বেসিক্যালি এখানে লেখা হয়েছে, করলে যেটা হবে সেটা এখানে লেখা হয়েছে। এবার ওই আগের স্লাইডে আমরা 3 আর 4 2 আর 3 ইকুয়েশনকে প্রসিড করে যে পেয়েছিলাম ইকুয়েশন নাম্বার 6, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা এই দুটোকে করো সাবট্রাক্ট করো, এই দুটোকে সাবট্রাক্ট করলে এরকম একটা এক্সপ্রেশন হবে। হ্যাঁ, এটা নিজেদের হাতে করতে হবে, এই দুটোকে সাবট্রাক্ট করলে এরকম একটা জিনিস হবে। এবার এখান থেকে আমরা ফার্দার প্রসিড করতে পারি। অ্যাকর্ডিং টু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যদি কোনো একটা পার্টিকেলের রেস্ট মাস m0 হয়
এবার ভি ভেলোসিটি নিয়ে মুভ করলে এর মাসটা হবে এইরকম, এইটাকে রিলেটিভিস্টিক মাস বলা হয়, এমটাকে বলা হয় রিলেটিভিস্টিক মাস, whereas m0 is called the rest mass। তো এই এমটা এইরকম ভাবে রিলেটেড। দেখো এখানে আমরা এটাকে স্কোয়ার করতে পারি, এইটাকে স্কোয়ার করে অ্যালজেব্রিক্যালি সলভ করো। দেখো এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান m0 স্কোয়ার সি স্কোয়ার এইটার সাথে সমান, অর্থাৎ এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, এই ইকুয়েশনের বাম দিকটা বেসিক্যালি m0 স্কোয়ার সি স্কোয়ার এইটার সাথে সমান। সেটাই যদি হয় তাহলে এইটা আর এই টার্মটা বাদ চলে যাচ্ছে, আমাদের তাহলে ইকুয়েশনটা অনেক ছোট হয়ে যাচ্ছে, শুধুমাত্র দুটো জিনিস পড়ে থাকছে। সেই দুটোকে নিয়ে যদি ডিল করি তাহলে এইরকম একটা এক্সপ্রেশন হবে। এবার ফার্দার প্রসিড করো, করার পর দেখতে পাবে যে এরকম একটা ইকুয়েশন। হ্যাঁ, এই যে এই ইকুয়েশনটা ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান ল্যামডা সি ইন্টু 1 মাইনাস কস ফাই। ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, এখানে ল্যামডা জিরো দিয়ে ডিনোট করা হয়নি, ল্যামডা দিয়ে ডিনোট করা হয়েছে, অর্থাৎ ল্যামডা প্রাইমটাকে বলা হচ্ছে স্ক্যাটার্ড ওয়েভলেন্থ আর ল্যামডাটাকে বলা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভলেন্থ। সেই ডিফারেন্সটা বেসিক্যালি ল্যামডা সি ইন্টু 1 মাইনাস কস ফাই এর সাথে সমান। এই যে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিটাকে কম্পটন শিফট বলা হয়। ডেল ল্যামডা ইজ নোন এজ কম্পটন শিফট। আর এখানে যে ল্যামডা সি লেখা হয়েছে, সেই ল্যামডা সিটা বেসিক্যালি একটা ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট, খেয়াল করে দেখো এইচ বাই m0 সি। এইচটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সিটা স্পিড অফ লাইট, আর m0টা হচ্ছে রেস্ট মাস অফ দি ইলেকট্রন। এইটাকে বলা হয় কম্পটন ওয়েভলেন্থ, কম্পটন ওয়েভলেন্থ ফর দি ইলেকট্রন, ইলেকট্রনের কম্পটন ওয়েভলেন্থ বলা হয়। এটাকে আমি ফার্দার রিরাইট করতে পারি, এই যে 1 মাইনাস কস ফাই ছিল সেটাকে রিরাইট করতে পারি এজ 2 সাইন স্কয়ার ফাই বাই 2। এইরকম ভাবে তাহলে কম্পটন শিফটের একটা এক্সপ্রেশন বের করে ফেলা যায়। তাহলে এখান থেকে খুব পরিষ্কার যে ডেল ল্যামডাটা কখন ম্যাক্সিমাম হবে। ডেল ল্যামডার ভ্যালুটা দেখো, ডেল ল্যামডা যদি তুমি ফাই ইকুয়ালস টু 0 তে ক্যালকুলেট করো, ফাই ইকুয়ালস টু 0 তে ক্যালকুলেট করলে দেখতে পাচ্ছ জিনিসটা 0, অর্থাৎ এট 0 ডিগ্রি ইনসিডেন্ট রেডিয়েশনটা যে ডিরেকশনে যাচ্ছে সেই ডিরেকশনেই যদি আমরা মেজার করতাম তাহলে কিন্তু দেখতাম যে তোমার কোন রকম কম্পটন শিফট হতো না, জাস্ট একটাই লাইন পাবো। আগে যে স্লাইডটায় আমি গ্রাফটা দেখালাম, একদম প্রথমে গ্রাফটা দেখো, প্রথমে প্লটটা ইন্টেন্সিটি ভার্সাস ওয়েভলেন্থ, এই প্লটে দেখতে পাবে যে শুধুমাত্র একটাই লাইন রয়েছে। এবার তুমি যদি ফাইটা বলো সে 180 ডিগ্রি, এখান থেকে দেখো ফাইটা 180 ডিগ্রি হলে ডেল ল্যামডা ভ্যালুটা কত হয়, ফাইটা 180 ডিগ্রি হলে ডেল ল্যামডাটা হয় 2 ল্যামডা সি, এবং এটাই কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু, এটাই বেসিক্যালি ম্যাক্সিমাম ভ্যালু অফ দি কম্পটন শিফট। ফাইটা 90 ডিগ্রির জন্য ক্যালকুলেট করে দেখো, ফাইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ডেল ল্যামডাটা হবে ফাই সি, কম্পটন ওয়েভলেন্থ তার সাথে সমান। কম্পটন ওয়েভলেন্থটাকে ক্যালকুলেটও করতে পারো, এটাকে যদি ক্যালকুলেট করো দেখবে ভ্যালুটা আসছে 0.0242 অ্যাংস্ট্রম, 0.0242 অ্যাংস্ট্রম, এরকম একটা ভ্যালু পাবে। কাজে ওয়েভলেন্থের যে শিফট, সেই ম্যাক্সিমাম শিফটটা কত, 2 ইনটু ল্যামডা সি, 2 ইনটু ল্যামডা সি এর টোয়াইস। তাই খুব বিশাল কিছু শিফট হয় না, ভেরি স্মল শিফট হয়। এটাই আর কি কম্পটন শিফটের যে পার্টটা ছিল সেটা মোটামুটি এটাই। এরপরে যেগুলো বলবো সেগুলো জাস্ট প্রবলেমস, কিছু প্রবলেমস যেগুলো এই টপিকটা থেকে ফলো হয়। এখানে যদি কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে বলো। হ্যালো স্যার স্যার বলো বলো। ইলেকট্রনের এনার্জিটা কি শুধু আমরা m0 c স্কয়ার ধরে নিলাম কেন? কারণ ইলেকট্রনটা তো কোথায় ঘুরতে কোথায় কোথায় m0 c স্কয়ার ধরে নিলাম? ইলেকট্রনের রেস্ট মাস এনার্জিটা বলেছি m0 c স্কয়ার, ঠিক আছে? ইলেকট্রনের যে টোটাল এনার্জি সেটা mc স্কয়ার, টোটাল mc, এনার্জিটা mc স্কয়ার। হ্যাঁ mc স্কয়ার ধরে নিলাম, কিন্তু ইলেকট্রনের তো অন্যান্য মুভমেন্টও থাকতে পারে। মানে ইলেকট্রনটা ধরুন ওই যে যখন ঘুরছে তখন ওর প্রোটনের সাথে ওই যে নিউক্লিয়াসের সাথে ইন্টারঅ্যাকশন। ঘোরার কথা তো বলছি না, আমরা কম্পাউন্ড ইফেক্টটা যখন বলছি সেখানে বারবার বললাম যে কম্পাউন্ড ইফেক্টটা হচ্ছে একটা স্ক্যাটারিং উইথ এ ফ্রি ইলেকট্রন অর ভেরি লুজ, মানে লুজলি বাউন্ড ইলেকট্রন। মানে এফেক্টিভলি এটা ফ্রি ইলেকট্রন দ্বারা স্ক্যাটারিং। ফ্রি ইলেকট্রন বলতে তার এনার্জি কি? ফ্রি ইলেকট্রন এনার্জি বলতে বেসিক্যালি থার্মাল এনার্জি, তাই না? ফ্রি ইলেকট্রনের এনার্জি হচ্ছে থার্মাল এনার্জি। তুমি ক্যালকুলেট করে দেখতে পারো একটা রুম টেম্পারেচারে ইলেকট্রনের থার্মাল এনার্জি কত হয়। দেখতে পাবে যে সেটা তোমার বিলো মিলি ইলেকট্রন ভোল্ট,
মিলি ইলেকট্রন ভোল্ট এইরকম অর্ডারের হয়। রুম টেম্পারেচারে যদি আমরা ইলেকট্রন একটা ফ্রি ইলেকট্রনের রেস্ট মাস এনার্জি ক্যালকুলেট করি, রেস্ট মাস এনার্জি না থার্মাল এনার্জির কথাই বলছি, যদি ক্যালকুলেট করি সেটা মিলি ইলেকট্রন ভোল্ট অর্ডারের হয়। এটাই, হ্যাঁ। কাজেই অ্যাকর্ডিং টু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, যদি পার্টিকেলটা রেস্টে থাকে তার টোটাল এনার্জিটা হচ্ছে, একটা ফ্রি পার্টিকেল যদি রেস্টে থাকে তাহলে তোমার এনার্জিটা হচ্ছে এইরকম আর কি, m0c²। রেস্টে থাকে মানে কোন একটা ফ্রেমের রেসপেক্টে যদি রেস্টে থাকে, আমি ধরো আমার ফ্রেমে দেখছি একটা ইলেকট্রন রেস্টে আছে, তাহলে এর এনার্জিটা হবে m0c²। অন দি আদার হ্যান্ড, আমার রেসপেক্টে ইলেকট্রনটা যদি ভি একটা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করতো, তাহলে কিন্তু এর এনার্জিটাকে আমি মেজার করতাম ডিফারেন্টলি। এর এনার্জিটা হতো m × c²। এখানে এমটা হচ্ছে রিলেটিভিস্টিক মাস এবং ডিফাইন্ড বাই দ্যাট রিলেশন m0 / √1 আচ্ছা স্যার হ্যাঁ বলো। স্যার স্যার কম্পটন ওয়েভলেংথের মধ্যে মাসেরও উল্লেখ আছে, তো মানে মাস হুম, মাসের বাই উল্লেখ আছে সি ঠিকই থাকা ঠিকই। ওয়েভলেংথ কেন বলছে? ওয়েভলেন্থ কেন বলছি সেটা ইউ নো দি অ্যান্সার। কেন ওয়েভলেন্থ বলছি, দেখো এখানে এই ডাইমেনশনটা ওয়েভলেন্থের সাথে সমান, তাই না? এই যে 1 - cos φ, ওয়ানটা নাম্বার, cos φ সেটাও তো একটা নাম্বার, তাহলে এই ল্যামডা ডিফারেন্সটা দেখতে পাচ্ছ এই h/m0c এর ডাইমেনশনের সাথে সমান। ল্যামডা সিট যে ডাইমেনশন সেটা তো ওয়েভলেন্থের ডাইমেনশন, তাহলে এটাকে ওয়েভলেন্থ কি বলবো এটাকে। এবং এটা তো দেখতেই পাচ্ছ যে যদি তোমার ফাইটা 90 ডিগ্রি হয় তাহলে কম্পটন শিফটটা এই ল্যামডা সির সাথে সমান হয়, তাহলে ন্যাচারালি এটা ওয়েভলেন্থকে রিপ্রেজেন্ট করছে, ডাইমেনশনালি ওয়েভলেন্থকে রিপ্রেজেন্ট করছে। এটাকে কম্পটন ওয়েভলেন্থ বলা হয়। শুধু তো m0 নেই, এখানে তোমার এইচ আছে, সি আছে, ডাইমেনশনালি ক্যালকুলেট করে দেখো এর ইউনিটটা সেন্টিমিটার বা মিটার এটার সাথে সমান। আচ্ছা স্যার। আমি ভেবেছিলাম প্রশ্নটা অন্যরকম, সেটা হচ্ছে যে m0টা তো ডিফারেন্ট হতে পারে। m0টা ডিফারেন্ট হতে পারে যদি আমি ডিফারেন্ট পার্টিকেলের কথা কনসিডার করি। ইলেকট্রনের কথা যখন আমি বলছি, যদি ইলেকট্রনের কথা বলি তাহলে ল্যামডা সিটা কনস্ট্যান্ট, হ্যাঁ, সেই জন্য এর ভ্যালুটাকে বললাম, মানে এটা একটা ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট হিসাবে বললাম 0.0242 অ্যাংস্ট্রম। তুমি যদি বলতে যে তোমার ধরো ইলেকট্রনের পরিবর্তে প্রোটন, একটা প্রোটন দ্বারা এরকম স্ক্যাটারিং হলো, সেক্ষেত্রে এই m0টা প্রোটনের রেস্ট মাসকে রিপ্রেজেন্ট করতো। ন্যাচারালি সেক্ষেত্রে ল্যামডা সি ভ্যালুটা অনেক অনেক ছোট হতো, অর্থাৎ কম্পটন শিফটটা প্র্যাকটিক্যালি আমরা ভিজুয়ালাইজ করতে পারতাম না, মানে ডিটেক্ট করতে পারতাম না, এতটাই ছোট হতো। ওকে, আর আর কারো কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো কোয়েশ্চেন নেই? কিছু বুঝতে পারছো? দিব্যশ্রী আছো? হ্যাঁ স্যার আছি। পারছো ফলো করতে? হ্যাঁ হ্যাঁ স্যার পারছি, এখনো অবধি কিছু প্রশ্ন নেই। চলো হুম। দেখো, এবার ওই আমরা যে জিনিসটা শিখলাম, যে এনার্জি প্রিন্সিপাল, এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল বা লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল গুলো অ্যাপ্লাই করলাম, করে যে ইকুয়েশন গুলো পেয়েছি সেই ইকুয়েশন গুলো নিয়ে ফার্দার প্রসিড করা যেতে পারে টু ক্যালকুলেট আদার প্যারামিটার্স। যেমন আমরা এখানে এই ইলেকট্রন স্ক্যাটারিং অ্যাঙ্গেলটা কত সেইটাকে বের করে ফেলতে পারি। আগের স্লাইড পর্যন্ত আমরা যেটা করেছি কম্পটন শিফটটাকে বের করেছি, অ্যাজ ল্যামডা সি ইন্টু 1 - cos φ। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা বের করেছি। এবার এই থিটা ভ্যালুটা কত সেটাকে আমরা বের করে ফেলতে পারি, ইলেকট্রন স্ক্যাটারিং অ্যাঙ্গেলটা কত এটাকেও বের করে ফেলা যায়। সেটাকে বের করতে গিয়েও কিন্তু আমরা ওই ইকুয়েশন গুলোকেই কাজে লাগাতে পারি ইনফ্যাক্ট। হ্যাঁ, তোমরা একটু মনে করে দেখো লিনিয়ার মোমেন্টাম কনজারভেশনটাকে যদি অ্যাপ্লাই করা হয় কি পাওয়া গিয়েছিল, সরি, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপালটা যখন আমরা করেছিলাম সেখানে কি দেখেছিলাম, এইচ নিউ বাই সি সমান কত, এইচ নিউ বাই সি ইন্টু কস থিটা প্লাস এমভি ইন্টু কস থিটা, তাই তো? এইটা একটা ইকুয়েশন ছিল। আর একটা ইকুয়েশন কি ছিল,
আর একটা ইকুয়েশন ছিল এইরকম, 0 সমান এইচ নিউ বাই সি সাইন থিটা মাইনাস এম ভি ইন্টু সাইন থিটা। তো আমরা এই এম ভি কস থিটা আর এম ভি সাইন থিটা এইগুলোকে অন্য ফর্মে লিখে ফেলেছিলাম। এই দুটো যদি রেশিও নিয়ে নাও, এম ভি সাইন থিটা এম ভি কস থিটা, এদের যদি রেশিও নিয়ে নাও তাহলে কি তুমি ট্যান থিটা পেয়ে যাবে। ট্যান থিটাটাকে এরকম ফর্মে পেয়ে যাবে। ট্যান থিটাটাকে এরকম ফর্মে পেয়ে গেলে পরের পার্টটা একদম অ্যালজেব্রিক্যালি প্রসিড করতে হবে, একদম যেমন ভাবে ক্যালকুলেট করা রয়েছে, বা তোমাদের নিজেদের মতো করে অ্যালজেব্রাটাকে প্রসিড করতে পারো, করে দেখাতে পারো যে থিটা ভ্যালুটাকে ইন টার্মস অফ ফাই আর নিউ কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। এখানে আমরা এরকম ভাবে করেছি। তারপর এই কম্পাউন্ড শিফটের যে এক্সপ্রেশন ছিল, সেই কম্পাউন্ড শিফটের এক্সপ্রেশন থেকে লিখে দেখো নিউ বাই নিউ প্রাইমটা বেসিক্যালি বলো স্যার এটা cos phi ছিল h নিউ প্রাইম বাই c cos phi। সবই থিটা হয়ে গেছে, ঠিকই বলেছো, ঠিকই বলেছো, সবই থিটা হয়ে গেছে। এই দুটো ফাই হবে, এইটা ফাই হবে আর এইটা ফাই হবে, রাইট রাইট, নাহলে তো সবই থিটা হয়ে যায়। ঠিকই। তো এবার দেখো দুটো রেশিও নিলে এরকম হবে। এবার কম্পাউন্ড শিফটের এক্সপ্রেশনটা ডিরাইভ করতে গিয়ে এরকম একটা ইকুয়েশন পেয়েছিলাম, দেখবে সেটা আগের স্লাইডে দেওয়া রয়েছে, সেটাকে আবার অ্যালজেব্রিক্যালি প্রসিড করে এইরকম একটা এক্সপ্রেশনে আসতে পারো, নিউ বাই নিউ প্রাইম সমান 1 প্লাস আলফা মাইনাস আলফা ইন্টু 1 মাইনাস কস ফাই। তো এই যে এক্সপ্রেশনটা রয়েছে, এই এখানে যে 1 নাম্বার ইকুয়েশনটা দেওয়া হয়েছে, সেখানে নিউ বাই নিউ প্রাইম এইটাকে বসিয়ে দাও অ্যাজ 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস কস ফাই, সেটা এখানে বসানো হয়েছে, বসিয়ে আবার অ্যালজেব্রিক্যালি সলভ করা হয়েছে, করে দেখা গেছে যে ভ্যালুটা হচ্ছে এরকম, cot 5/2 1 প্লাস এইচ নিউ বাই এম জিরো সি স্কোয়ার। আলফা ভ্যালুটা বেসিক্যালি এইচ নিউ বাই এম জিরো সি স্কোয়ার এইটা ধরে নেওয়া হয়েছে। এই আলফার আলাদা করে কোনো সিগনিফিকেন্স নেই এখানে। এই ইকুয়েশনটার দিকে তাকিয়ে দেখো ভালো করে, এখান থেকে দেখতে পাচ্ছ যে ফাইটা যদি জিরো হয়, ফাইটা যদি জিরো হয় তাহলে থিটা ভ্যালুটা কত হবে। ফাইটা যদি জিরো হয় অর্থাৎ ফোটন স্ক্যাটারিং অ্যাঙ্গেল, ফোটন স্ক্যাটারিং অ্যাঙ্গেলটা যদি আমরা 0 ডিগ্রির কথা কনসিডার করি, তাহলে cot 5/2 কত, cot 0 কত, ইনফিনিটি, ঠিক তো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে থিটা ভ্যালু কত, tan থিটা সমান যদি এইটা হয়, ফাইটা 0 ডিগ্রি, ফাইটা 0 ডিগ্রি, 90 ডিগ্রি হবে, হুম, এটা বারো 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি। অন দি আদার হ্যান্ড যদি তোমার ফাইটা 180 ডিগ্রি হয়, হ্যাঁ, আমরা যদি ফোটন স্ক্যাটারিং অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি ধরি, তাহলে cot θ/2 cot 90 কত, 0, cot 90 0, তাহলে tan θ 0, tan θ 0 মানে থিটাটা কত, 0 ডিগ্রি। অর্থাৎ অর্থাৎ ফোটন স্ক্যাটারিং অ্যাঙ্গেল যেখানে তোমার 0 থেকে 180 ডিগ্রির মধ্যে আছে, সেখানে ইলেকট্রনটা ক্যান বি স্ক্যাটার্ড বিটুইন 0 ডিগ্রি টু 90 ডিগ্রি। ফোটন স্ক্যাটারিংটা যদি আমরা 0 থেকে 180 ডিগ্রির মধ্যে দেখি, সেক্ষেত্রে দেখবো ইলেকট্রনটা এই সামহার বিটুইন 0 এন্ড 90 ডিগ্রি স্ক্যাটার্ড হচ্ছে। এই জায়গাটাতে অ্যাপারেন্টলি একটা কনফিউশন দেখছো না? এটা একটা পাজেল, এটাকে স্টাডি করে দেখতে পারো। আর ফাইটা 0 ডিগ্রি, ফোটনটা তোমার 0 ডিগ্রিতে স্ক্যাটার্ড হচ্ছে, হাউ ইজ ইট পসিবল দ্যাট থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি? এইটা একটু স্টাডি করে দেখতে পারো। হ্যাঁ, ফাইটা 0 ডিগ্রি, থিটাটা 90 ডিগ্রি কি করে হয় সেটাকে একটু মানে এক্সপ্লেন করার চেষ্টা করতে পারো। নেক্সট, এনার্জি অফ দি রিকয়েলড ইলেকট্রন, ইলেকট্রনটা কতটা এনার্জি গেইন করছে সেটাকে আমরা ক্যালকুলেট করতে পারি। ইলেকট্রন কতটা এনার্জি গেইন করবে সেটাকে ক্যালকুলেট করতে পারি। ইট ইজ সিম্পলি দি ডিফারেন্স এইচ নিউ মাইনাস এইচ নিউ প্রাইম। এনার্জি কনজারভেশনটাকে দেখো, এইচ নিউটা হচ্ছে ইনসিডেন্ট ফোটন এনার্জি, এইচ নিউ প্রাইমটা হচ্ছে স্ক্যাটার্ড ফোটন এনার্জি, আর টিটা হচ্ছে কাইনেটিক এনার্জি গেইন বাই দি ইলেকট্রন। কাজে ইনসিডেন্ট ফোটনের এনার্জি থেকে যদি স্ক্যাটার্ড ফোটনের এনার্জিটা বাদ দিই তাহলেই হবে। এখান থেকে আমরা পেয়ে যাব যে তোমার ইলেকট্রনটা কতটা এনার্জি গেইন করেছে। এবার ইউ নো দি রিলেশন বিটুইন নিউ এন্ড নিউ প্রাইম, সেইগুলোকেও অ্যালজেব্রিক্যালি প্রসিড করো, করার পর খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন এক্সপ্রেশন পাবে না, এরকম একটা কমপ্লিকেটেড একটা পাবে। সত্য রাখার মতো কিছু নেই, এইটাকে
এই করো, অ্যালজেব্রিক্যালি সলভ করো, করার পর এরকম একটা ভ্যালু পাবে। খেয়াল করে দেখো, যেহেতু কম্পাউন্ড শিফটটা ম্যাক্সিমাম হয় অ্যাট স্ক্যাটারিং অ্যাঙ্গেল 180 ডিগ্রি, একমাত্র সেক্ষেত্রেই ইলেকট্রনটা ম্যাক্সিমাম এনার্জি গেইন করবে। ইলেকট্রনটা ম্যাক্সিমাম এনার্জি কখন গেইন করবে? যদি ফোটনটা ম্যাক্সিমাম অ্যাঙ্গেলে, ফোটনের যে কম্পাউন্ড শিফট, যে কম্পাউন্ড শিফটের কথা বলছি সেইটা যদি ম্যাক্সিমাম হয়, কম্পাউন্ড শিফট ম্যাক্সিমাম হয় এট অ্যান অ্যাঙ্গেল 180 ডিগ্রি, তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি গেইন বাই দি ইলেকট্রন সেটা সম্ভব এট 180 ডিগ্রি। তার জন্য ক্যালকুলেট করে দেখতে পারো, ভ্যালুটা হবে 2h² নিউ স্কোয়ার বাই 2h নিউ প্লাস m0c², এটার সাথে সমান। এরকম ভাবে আমরা তাহলে কম্পাউন্ড এফেক্টটাকে স্টাডি করতে পারি। এখানে আরো কিছু কথা বলা আছে। দেখো, ইন্টেন্সিটি ভার্সাস ওয়েভলেন্থ গ্রাফটা তো আমরা আগে দেখলাম। এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটাতেই কিন্তু দুটো করে পিক রয়েছে। প্রথমটাতে জাস্ট পেরেন্ট লাইনটাই রয়েছে, আনমডিফাইড লাইন, ইনসিডেন্ট লাইন যেটা সেইটা রয়েছে। বাকি সবগুলোতে পেরেন্ট লাইনের পাশাপাশি তোমার ওই মানে স্ক্যাটার্ড লাইনের পাশাপাশি পেরেন্ট লাইনটাও রয়েছে। তো এই দুটো পিক কেন, এটাকে আমরা এক্সপ্লেন করতে পারি। পিক at longer wavelength is due to Compton scattering from the electron, which may be considered to be free or loosely bound. The binding energy is small as compared to the energy of the short wavelength X-ray or gamma ray photons. The other peak at the wavelength of incident radiation is due to scattering from a tightly bound electron, as the recoil momentum is taken up by the entire atom. এই কথাটা ভালো করে বুঝে দেখো। সরি, এখানে যে কথাটা বলা হলো শেষের পয়েন্টে, এইটা একটু ভালো করে বুঝে দেখো। ধরো আমরা এই এই জিনিসটাকে অবজার্ভ করছি, হ্যাঁ, আমরা কম্পাউন্ড স্ক্যাটারিংটাকে অবজার্ভ করছি এট সাম অ্যাঙ্গেল 135 ডিগ্রি। এখানে আমরা কি দেখবো? এখানে আমরা দুটো পিক দেখবো, একটা দেখবো ল্যামডা জিরোতে আর আরেকটা দেখবো সাম ল্যামডা প্রাইম এইরকম ওয়েভলেন্থে। তো এই ল্যামডা প্রাইম যেটা, সেইটার এক্সিস্টেন্সটা তো পরিষ্কার, আমরা সেটা থিওরি দিয়ে এক্সপ্লেন করলাম। ল্যামডা প্রাইম সমান কি দেখলাম? আমরা দেখলাম ল্যামডা প্রাইম সমান ল্যামডা জিরো ইন্টু ল্যামডা জিরো প্লাস ল্যামডা সি ইন্টু 1 - cos⁵, এইটার সাথে সমান। হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে যে 135 ডিগ্রিতে এই আনমডিফাইড লাইনটা কি করে আসছে, সেটাকে আমরা এক্সপ্লেন করতে পারি। আনমডিফাইড লাইনটা আসার কারণ হচ্ছে যে যখন তুমি একটা রেডিয়েশনকে একটা ম্যাটারের মধ্যে ফেলেছো, সেখানে তো শুধুমাত্র ফ্রি ইলেকট্রন বা লুজলি বাউন্ড ইলেকট্রন নেই, সেখানে তো তোমার কোর ইলেকট্রন গুলো রয়েছে, টাইটলি বাউন্ড ইলেকট্রনও রয়েছে। তো এই টাইটলি বাউন্ড ইলেকট্রন গুলোর সাথেও তো কিছু ফোটনের ইন্টারাকশন হবে, কিছু ফোটন তো এই টাইটলি বাউন্ড ইলেকট্রন, কোর ইলেকট্রন দ্বারাও স্ক্যাটার্ড হবে। যখন কোনো একটা ফোটন স্ক্যাটার্ড হচ্ছে এইরকম কোনো কোর ইলেকট্রন দ্বারা, সেক্ষেত্রে কিন্তু যে মোমেন্টাম ট্রান্সফারটা হচ্ছে সেটা কিন্তু এন্টায়ার অ্যাটমে ট্রান্সফার হচ্ছে। এন্টায়ার অ্যাটমে যদি ট্রান্সফার হয় তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই খুব কম মোমেন্টাম ট্রান্সফার হবে, সেক্ষেত্রে এনার্জি শিফটটা খুব কম হবে। হ্যাঁ, একদম হচ্ছে না বললেই চলে। বেসিক্যালি তুমি এটাকে বলতে পারো, যদি এই m0টাকে যদি তুমি একটা অ্যাটমের সাথে স্ক্যাটারিং এর কথা কনসিডার করতে, একদম কম্পাউন্ড এফেক্টের যে ফর্মুলাটা আমরা করে এলাম, সেই ফর্মুলাটা যদি একটা ইলেকট্রনের সাথে না বলে একটা অ্যাটমের সাথে বলতাম, সেক্ষেত্রে m0 ভ্যালুটা কত পেতাম? সেক্ষেত্রে m0 ভ্যালুটা অ্যাটমের যে মাস সেইটার সাথে সমান হতো। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা দেখতে পাবে যে অলমোস্ট ক্লোজ টু জিরো। কাজেই যে সমস্ত ফোটন গুলো এই কোর ইলেকট্রন দ্বারা স্ক্যাটার্ড হচ্ছে, ইনার ইলেকট্রন, টাইটলি বাউন্ড ইলেকট্রন দ্বারা স্ক্যাটার্ড হচ্ছে, সেই ফোটন গুলোর কিন্তু এফেক্টিভলি কোনো রকম ওয়েভলেন্থ শিফট হচ্ছে না। তারাই গিভস রাইজ টু দি আনমডিফাইড লাইন। যখন একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা কম্পাউন্ড এফেক্টটাকে অবজার্ভ করছি, এই অ্যাঙ্গেলে আমরা দেখব যে তোমার শুধুমাত্র লুজলি বাউন্ড ইলেকট্রন দ্বারা স্ক্যাটার্ড রেডিয়েশনটা যে আসছে তাই নয়, এর পাশাপাশি টাইটলি বাউন্ড ইলেকট্রন, কোর ইলেকট্রন দ্বারা স্ক্যাটার্ড রেডিয়েশনটাও এসে পৌঁছচ্ছে, যাতে করে আমরা এখানে দুটো লাইনকে পাচ্ছি। এইভাবেই আমরা দুটো লাইনের এক্সিস্টেন্সকে এক্সপ্লেন করতে পারি। পারলে বুঝতে? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
আচ্ছা, একটা সহজ প্রশ্নের উত্তর দাও যদি টপিকটা বুঝে থাকো। প্রশ্নটা হচ্ছে এটাই যে আমরা এই কম্পটন স্ক্যাটারিং, কম্পটন এফেক্টটাকে যখন করছি, সেখানে হোয়াই উই আর টকিং অ্যাবাউট এক্স রে অর গামা রে ফোটনস, হোয়াই নট ভিজিবল ভিজিবল রে, ভিজিবল ইলেকট্রোম্যাগনেটিক ফোটনস এর কথা বলছি না কেন? যদি কম্পটন এফেক্টটা যদি আমরা ভিজিবল লাইটে দেখতাম, সেক্ষেত্রে সেক্ষেত্রে কি সমস্যা হতো, বা সেক্ষেত্রে অবজারভেশনটা কেমন হতো? কোনো আইডিয়া? স্যার কারণ ভিজিবল লাইটের ওয়েভলেন্থটা তো অনেক বেশি হয়, আর কম্পিউটার স্ক্যাটারিং এর যে ওয়েভলেন্থের ডিফারেন্স সেটা অনেক কম হয়, তাই নেগলিজেবল হতো, ব্যাপারটা বুঝতে পারতেন না। একদমই তাই, একদমই তাই, দিস ইজ দি কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, আমরা এখানে দেখলাম যে ম্যাক্সিমাম কম্পটন শিফট, তুমি যে ওয়েভলেন্থ দিয়ে করো না কেন, একটা জিনিস খেয়াল করেছো কি, কম্পটন শিফটটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দি ওয়েভলেন্থ অফ ইনসিডেন্ট রেডিয়েশন। কম্পটন শিফট, শিফট কতটা হচ্ছে, এই শিফটটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ইনসিডেন্ট ওয়েভলেন্থ। এটা কিন্তু ইনসিডেন্ট ওয়েভলেন্থটা কত তার উপরে ডিপেন্ড করে না, এটা মেনলি তোমার এই থিটা বা ফাই আর কি, অ্যাঙ্গেল অফ স্ক্যাটারিং, সেইটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কাজেই আমরা যদি ভিজিবল লাইট দিয়ে করতাম, সেক্ষেত্রে ম্যাক্সিমাম যে শিফটটা পেতাম সেটা কি 2 × λc, 2 × λc, এইটাই তোমার ম্যাক্সিমাম কম্পটন শিফট হতো। ওকে, এবং 2 × λc এই ভ্যালুটা কত, পয়েন্ট কত হবে, 0242 বলেছিলাম, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 0484 বোধ হয়, হ্যাঁ 0484 অ্যাংস্ট্রম এইরকম। কাজেই এই ভ্যালুটা তো খুব ছোট, তুমি 1 অ্যাংস্ট্রমের অ্যারাউন্ডে এই শিফটটা যতটা প্রমিনেন্টলি ডিটেক্ট করতে পারবে, 6000 অ্যাংস্ট্রমের রেসপেক্টে এই শিফটটাকে ততটা প্রমিনেন্টলি ডিটেক্ট করতে পারবে না। অর্থাৎ কম্পটন এফেক্টটা যদি আমরা ভিজিবল লাইট নিয়ে করতাম, সেক্ষেত্রেও যে ম্যাক্সিমাম শিফটটা হতো সেটা এইরকম অর্ডারের। কাজেই কম্পটন শিফটটা আমরা ভিজিবল লাইটে করলে সেটা প্র্যাকটিক্যালি আনডিটেক্টেবল থেকে যেত, ডিটেক্ট করা সম্ভব হতো না। এর পাশাপাশি আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে তুমি ভিজিবল লাইটের ফোটনের কথা যদি কনসিডার করো, ভিজিবল লাইটের ফোটনের এনার্জিটা কি খুব কম, তাই তো নাকি? ভিজিবল লাইটের যে ফোটন এনার্জি সেটা তো অনেকটা কম, স্মল। ফোটনের এনার্জি কত হয়, ই ইকুয়ালস টু hc/λ, তো ভিজিবল লাইটের ল্যামডাটা তো বড়, কাজে এনার্জিটা খুব কম। হায়ার তুমি যদি এক্স রে কথা কনসিডার করো, বুঝতে পারছো একটা এক্স রে ফোটনের এনার্জি কত, একটা এক্স রে ফোটনের এনার্জি রাফলি 1000 টাইমস লার্জার অ্যাজ কম্পেয়ার টু দি এনার্জি অফ এ ভিজিবল ফোটন, তাই না? 1 অ্যাংস্ট্রম আর 6000 অ্যাংস্ট্রম, মানে 6000 গুণ বড়, 6000 গুণ বড়। সুতরাং তুমি এক্স রে বা গামা রের জন্য যখন ক্যালকুলেশনটা করছো, রিলেটিভিস্টিক ফ্রেমওয়ার্কে করছো। যদি ভিজিবল লাইটের জন্য ক্যালকুলেশনটা করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমার এই রিলেটিভিস্টিক অ্যাপ্রোচ ফলো করার দরকারই নেই, নন রিলেটিভিস্টিক অ্যাপ্রোচে ক্যালকুলেশনটা করতে পারো। অ্যাপ্লাই দি প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, অ্যাপ্লাই দি লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন, যেমনটা আমরা এই ক্ষেত্রে করেছি, একদম একই জিনিস অ্যাপ্লাই করো, কিন্তু পুরো ক্যালকুলেশনটা ক্লাসিক্যাল ফ্রেমওয়ার্কে করো, এরকম রিলেটিভিস্টিক মাস ফাস নিয়ে করার দরকারই নেই। সেইটা করে দেখো, যে খুব সুন্দরভাবে দেখাতে পারছো যে ওয়েভলেন্থ শিফটটা কত হবে, বা একটা রিলেশন পাবে। ওয়েভলেন্থ শিফটের এইরকম সুন্দর অ্যানালিটিক ফর্মটা পাবে না, একটা রিলেশন পাবে। সেটা আমার প্রবলেম সেটে রয়েছে, বা যারা এশিয়ান ঘোষাল ফলো করছো, এশিয়ান ঘোষালের এক্সারসাইজে সেইটা রয়েছে, দেখতে পাবে। ফোটনটার মোমেন্টামটাকে রিলেটিভিস্টিক অ্যাপ্রোচই নিতে হবে, h/c বা h/c, কিন্তু ইলেকট্রনের মোশনটাকে আমরা নন রিলেটিভিস্টিক অ্যাপ্রোচে নেব। ওকে, আর কোনো কোয়েশ্চেন আছে এখানে? নেই তো? ঠিক আছে তাহলে, স্যার স্যার বলো বলো। হ্যাঁ স্যার, বলছি বলো, কি বলো, শুনলাম না। হ্যালো? হ্যাঁ স্যার বলছি স্যার, মানে এখানে যে স্ক্যাটারিং ফিনোমেননটাকে মানে এক্সপ্লেন করার, একটু এক্সপ্লেন করে দেবেন? মানে মানে যে 12 এর একটা বই না স্যার, একটা জায়গায় লেখা থাকতো মানে যে যদি ফোটন কোনো ইলেকট্রন বা কিছুর সাথে কোলাইড করে, তাহলে সেই কলিশনটা ইলাস্টিক্যালি হয়, মানে আইদার সে টোটাল এনার্জিটাকে ট্রান্সফার করে দেবে,
বা সে রিফ্লেক্ট ব্যাক করে যাবে, মানে সেই হ্যাঁ, যুক্তি এইটা 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 দেখানো যায়। তোমরা এটা একটা প্রবলেম হিসাবে নিও, আমার প্রবলেম সেটে রয়েছে বা আমার বইটাতে দেখবে করে দেওয়া রয়েছে, যাদের কাছে আমার বইটা আছে এই প্রবলেম সেট, সেখানে দেখবে যে এ ফ্রি ইলেকট্রন ক্যান নট অ্যাবজর্ব এ ফোটন। একটা ফ্রি ইলেকট্রন ফোটনকে অ্যাবজর্ব করতে পারে না, অর্থাৎ এ ফোটন ক্যান নট ট্রান্সফার ইটস টোটাল এনার্জি টু অ্যান ইলেকট্রন, টু এ ফ্রি ইলেকট্রন। একটা ফোটন তার পুরো এনার্জিটা একটা ফ্রি ইলেকট্রনে ট্রান্সফার করতে পারে না। সেটাও এই প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন, এইটা দিয়েই আর্গু করা যায়। করে দেখো। আরেকটা জায়গা ছিল, মানে যখন ক্লাসিক্যালি কোনো কিছুকে ডিল করা হয় তখন তো আমরা যে কোনো কিছুর এনার্জিটাকে তার ফ্রিকোয়েন্সি হিসাবে, মানে ফ্রিকোয়েন্সি রেসপেক্টে ধরি না, কিন্তু যখন জিনিসটাকে কোয়ান্টামেলি ট্রিট করা হচ্ছে মানে তখন তো সেটাকে আমরা ফ্রিকোয়েন্সির টার্মে রিলেট করি। এবার স্যার একটা পার্টিকেল মানে যখন স্যার ফোটন মানে যখন লাইট ওয়েভ আসছে মানে ফোটনটা সেখানে একটা পার্টিকেল হিসাবে কনসিডার্ড হয়, মানে স্যার আমি এখানে পার্টিকেলটা ফ্রিকোয়েন্সি কিভাবে ইমাজিন করব, মানে যেটা কন্টিনিউয়াসলি প্রোগ্রেস করছে এইভাবে, এটা মানে এটা 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 তোমার একটা এনার্জি প্যাকেট। হ্যাঁ, এটা হচ্ছে একটা এনার্জি প্যাকেট। তুমি মানে এই যে ফোটনটা কি, সেটাই বেসিক্যালি পরের স্লাইডে কোয়েশ্চেন করা আছে। ফোটনটা কি নয়, হোয়াট ইজ লাইট, এইটা এটাকে এই কোয়েশ্চেনটাকে অ্যাড্রেস করা রয়েছে। এবং অ্যান্সার গুলো আমার দুটো ফেমাস পার্সনের কোটেশন হিসাবেই দেয়া রয়েছে। হোয়াট ইজ লাইট, টু কোট আইনস্টাইন, ইট ইজ দি ফলোইং: all the 50 years of conscious brooding have brought me no closer to the answer to the question, what are light quanta? Of course, today every rascal thinks he knows the answer, but he is deluding himself. ঠিক আছে? মানে স্যার ফ্রিকোয়েন্সিটাকে ইমাজিন করে কিভাবে, মানে সব জায়গায় তো স্যার লেখা থাকে যে নিউ ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট রেডিয়েশন, মানে ওই ফ্রিকোয়েন্সিটাকে ইমাজিন করব কি করে, মানে ফোটন মানে তোমার যেটা আপত্তি সেটা হচ্ছে তুমি ফোটনটাকে একটা পার্টিকেল হিসাবে নিচ্ছ, তাই তো? হ্যাঁ 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 স্যার, তাই তো করা হয়েছে। এই জায়গাটাতেই প্রবলেম। তাহলে আমি পরের পরের কোডটাতে নিশ্চয়ই তুমি এই অ্যান্সারটা পাবে। পরের যে কোটেশনটা, দ্যাট ইজ ডিউ টু ফেইম্যান, ফেইম্যানের কোটেশনে সেই জিনিসটা খুব পরিষ্কার করে উত্তর দেওয়া রয়েছে আর কি। দেখো, নিউটন থট দ্যাট লাইট ওয়াজ মেড আপ অফ পার্টিকেলস। একদম প্রথম দিককার কথা ভাবো, নিউটনের যে থিওরি ছিল সেখানে লাইটকে পার্টিকেল হিসাবে ভাবা হয়েছিল। বাট দেন ইট ওয়াজ ডিসকভার্ড দ্যাট ইট বিহেভস লাইক এ ওয়েভ। আমরা ইন্টারফারেন্স এক্সপেরিমেন্ট করেছি, রিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করেছি, যেখান থেকে খুব ক্লিয়ারলি বলতে হয় যে এইটা কিন্তু লাইটটা বেসিক্যালি ওয়েভ। ইট ওয়াজ ডিসকভার্ড দ্যাট ইট বিহেভস লাইক এ ওয়েভ। Later, however, in the beginning of 20th century, it was found that light indeed sometimes behave like a particle. ওকে, এখান পর্যন্ত তো আমরা এলাম, তাই না? যে ইন্টারফারেন্স ডিফ্রাকশন একদম নিউটনের সময়ের কথা কনসিডার করো, সেখানে লাইটকে পার্টিকেল হিসাবে কনসিডার করা হতো। তারপরে ইন্টারফারেন্স ডিফ্রাকশন এই ধরনের এক্সপেরিমেন্ট গুলো থেকে আমরা খুব পরিষ্কারভাবে এ করতে পারলাম যে লাইটটা বেসিক্যালি একটা ওয়েভ। আর তারও পরে এই 20th সেঞ্চুরির শুরুতে বেসিক্যালি লাইটটাকে এইরকম পার্টিকেল হিসাবে এ করা হলো আর দেখা গেল। তাছাড়া কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট বা কম্পটন এফেক্ট এইগুলোকে এক্সপ্লেন করা সম্ভব নয়। তো হিস্টোরিক্যালি দি ইলেকট্রন, ফর এক্সাম্পল, থট টু বিহেভ লাইক এ পার্টিকেল। প্রথমের দিকে ইলেকট্রনকে আমরা পার্টিকেল হিসাবে ভেবে এসেছি, and then পরে আমরা যাব পরের চ্যাপ্টারে, it was found that in many respects it behaved like a wave. So it really behaves like neither. Now we have given up. We say it is like neither. It is like neither. There is one lucky break, however, electrons behave just like light. Electrons behave just like light. The quantum behavior of atomic objects, electron, protons, neutron, photons, and so on, is the same for all. They are all particle waves, or whatever you want to call them. বুঝতে পারলে? উত্তরটা পেলে কি? ইট ইজ লাইক নাইদার। তুমি যে ফোটন বলছো, ফোটন মানে লাইটটা ফোটন বলছো, লাইটটাকে পার্টিকেল বলছো, সেটা হয়তো পার্টলি ট্রু, বা আমি লাইটটাকে ওয়েভ বলছি সেটাও পার্টলি ট্রু। ইট ইজ লাইক নাইদার, এটাকে আমরা পার্টিকেল ওয়েভস বলতে পারি, বা হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল দেম, এটাই।
ঠিক আছে? আর আইনস্টাইনের এটাও খুব পরিষ্কার যে everyone thinks he knows the answer but he is deluding himself. Now it's up to you. স্যার হ্যাঁ বুঝেছি। Okay, চলো।